আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। সে সায়নের রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধের মুখোমুখি দাঁড়ালো। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, খাবার বড়মা পাঠালো। হ্যাঁ। থমথমে হয়ে আছে শীতলের মুখ। বিরক্তও বটে। এই লোকটাকে তার সহ্য হয় না। চাচাতো ভাই হয়েছে তাতে কি? তার অতিরিক্ত শাসনের জন্য সে তার চক্ষুশূল। তার মুখভঙ্গি পড়ে শুদ্ধর খিটখিটে মেজাজে বলল, কোনো অসহায় মানুষকেও তো কেউ এভাবে খাবার দেয় না। মিনিমাম ম্যানার্সটুকু কি গিলে খেয়েছিস? এই কথা বলে শীতলের বাড়িয়ে দেওয়ার ট্রেটা শুদ্ধ হাতে ধরল না, দরজা ঠেলে সরে দাঁড়ালো। শীতল মনে মনে তাকে গালি দিতে দিতে রুমে গিয়ে সেন্টার টেবিলে আস্তে করে ট্রেটা রাখলো। সেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙাচোরা ফোনের দিকে। ফোনটার দিকে হাত বাড়াতে গেলেই শুদ্ধ বাহু ধরে বিছানার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দিল। শীতল তিরিক্ষি মেজাজে কিছু বলার আগে শুদ্ধ চোয়াল শক্ত করে বলল, শুনলাম আমাকে নাকি গালাগাল দিয়েছিস তুই, অভিযোগ করেছিস আমি তোকে শুধু শুধু মারি। চাচাতো বোন বলে তোরা ভালো সহ্য করতে চাচাতো বোন বলে তোর ভালো সহ্য করতে পারি না আমি। হ্যাঁ বলেছি, এখনো বলছি। তুমি আমাকে শুধু শুধু মারো। ছোট বোন প্রেম করলে অন্য ভাইরা বুঝিয়ে বলে, আর তুমি আমাকে বোঝানো দূর, ডাকাতের মতো চেলা কাট দিয়ে মেরেছো। এত অভিযোগ? কেন করবো না অভিযোগ? এত জোরে কেউ মারে? বেশ করেছি। আর করবি টিকটক? করবো তো, আবার করব। মুখে তর্ক করছিস? মারের ব্যথা কমে গেছে তাই না? আরেক ঘা খাবি? শীতল রাগে গজগজ করে অন্যদিকে তাকিয়ে রইল। অভিমানে তার মন মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে। আর কিছুক্ষণ থাকলে উল্টাপাল্টা বলে বসতে পারে। তাই সে যাওয়ার জন্য পা বাড়াতেই শুদ্ধ তার পথ আগলে দাঁড়ালো। তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে হিসিয়ে বলল, কমেন্ট বক্স দেখ। শীতল ল্যাপটপ কোলে নিয়ে দুপা তুলে বিছানার এক কোণে বসল। শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসলো। কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার। শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স চেক করতে করতে হাসছে। ফ্যানটা তার টিকটক পছন্দ করেছে, প্রশংসা করছে, আরও বেশি করে টিকটক করার জন্য উৎসাহ দিচ্ছে। এরা কত ভালো চায় তার। সে মহা আনন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টসগুলো চেক করতে হঠাৎ আঙুলে খোঁচা লাগলো তার গালে। ব্যথায় কুঁকিয়ে উঠল সে। ব্যথাত শব্দ শুনে শুদ্ধ ভ্রুকুচকে তাকাতেই খেয়াল করলো শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে। কদিন যাবৎ শীতলের কপালে দুগালে থুতনিতে 2-4টে ব্রণ উঠেছে। ফর্সা গালে লাল হয়ে আছে এক একটি ব্রণ। কিশোরী থেকে সদ্য যৌবনে পা দিলে এসব খুবই ন্যাচারাল। তাছাড়া ব্রণ নানান কারণে হতে পারে, শুধু যে সদ্য যৌবনে তা নয়। এমন হতে পারে আজকাল সে পানি কম খাচ্ছে, অথবা ঠিকমতো ঘুমাচ্ছে না। হতেও পারবে পূর্বের চেয়ে তার স্কিনে অয়েলি ভাবটা বেড়েছে। এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করল না শুদ্ধ। শীতল ওড়না দিয়ে সদ্য গলে যাওয়া ভ্রূণের রক্ত মুছে পুনরায় সে কমেন্ট চেক করতে গিয়ে তার চোখ আটকালো একজনের কমেন্টে। সদ্য যৌবনে পা দেওয়া আবেদনময়ী প্রেমিকা আমার, খুব ভালোবাসি জান, তোমার ওই যৌবন সুধা পান করার অপেক্ষায়। এই কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক ফারাবি। এটাই সেই প্রেমিক যাকে সায়ন ডান্ডিখোর বলেছিল। ফারাবির কমেন্ট দেখে শীতল রাগে কিরমির করে তাকিয়ে রইল কমেন্টটার দিকে। ফারাবি কি করে পারল এত নোংরা কথা বলতে? তার বুদ্ধিতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিচিত লাভ এবং উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছিল টিকটক, অথচ পাবলিক প্লেসে এভাবে ছোট করতে পারল। ফারাবির কমেন্টের পর ঘণ্টাখানেক আগে করা আরেকজনের কমেন্টে নজর আটকালো তার। ব্রণ দেখে মনে হচ্ছে যৌবন জ্বালায় রাত বিরেতে ঘুমাতে পারে না। গতরাতে করা তৃতীয় কমেন্ট, হে সেক্সি, রসের আলাপ সারতে ইনবক্স প্লিজ। আরেকটি কমেন্ট দেখে শীতলের কথা হারিয়ে গেল, হাসি মিলিয়ে গেল, চোখ দিয়ে ঝরতে লাগলো কয়েক ফোঁটা অশ্রুজল। সে ঝাপসা দু চোখে এই কমেন্টটাও পড়ল। সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছে না বোধহয়, এজন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে। চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। ওই কমেন্ট আরেকজনের রিপ্লাই করেছে, ভাই রেট জানলে আমাকেও জানায়েন।
আমরা না গেলে চৌধুরীদের ব্যবসা লাটে উঠবে তো। আরেকজনের কমেন্ট, আরে 2 বোনকেও রাস্তা নামা সায়ন, একটাকে আর কতজন মিলে খাবো, ভাগে কম পাবো তো ইয়ার। এমন বাজে বাজে কমেন্টে ভরা তার কমেন্ট বক্স। এসব দেখে শীতলের কথা হারিয়ে গেল। মাথা নিচু করে বসে রইল সে। নোংরা কথায় গা রিরি করে উঠল। ছোট থেকে কেউ তাকে নোংরা কথা বলেনি, বরং চৌধুরী নিবাসের মেয়ের বলে সব জায়গায় যথেষ্ট স্নেহ ও ভালোবাসা পেয়েছে। শুদ্ধ খেতে বসেছে ঠিকই, কিন্তু এক লকমা খাবারও গলা দিয়ে নামেনি তার। সে খাবার খেতে হাত উঠিয়ে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে ভীত হরিণীর ন্যায় বসে থাকা শীতলের দিকে। শীতলের সাহস নেই চোখ তুলে তাকানোর, তবুও বুঝতে পারছে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করছে। তখন শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, এতদিন কেউ চৌধুরী নিবাসের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি। নোংরা কথা বলা তো বহুদূর, তোর বোকামিতে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের দিকে আঙুল তোলা হচ্ছে। শিক্ষা নিয়ে কথা উঠছে। কমেন্টগুলো দারুণ না? শান্তি পেলি এবার? মন প্রাণ জুড়িয়েছে নিশ্চয়। আর কি বললি যেন? আমি তোকে সহ্য করতে পারি না, তোর ভালো দেখতে পারি না, চাচাতো বোন, তাই বাজে ব্যবহার করি, মারি, ধমকাই। ওকে ফাইন, এতদিন যা করিনি আজকে থেকে সেটাই করব। এই মুহূর্ত থেকে সত্যি সত্যি চাচাতো বোন হিসেবে ট্রিট করব। যা রুমে যা। শীতল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে অশ্রু ঝরাচ্ছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আগে যদি জানতো এমন হবে তাহলে কি আর এসবে জড়াতো? খুনাক্ষরও আন্দাজ করেনি তাদের পাড়ার ছেলেপেলে তাকে ফলো করে। এমনকি সায়নের প্রতিপক্ষরাও এই ব্যাপারটাকে তিল থেকে তাল করবে। জনে জনে এসে তাকে টার্গেট করে চৌধুরী বাড়ির মেয়েদের চরিত্র নিয়ে আঙুল তুলবে। শুধু তার জন্য শখ স্বর্ণকেও বাজে কথা শুনতে হলো। বাবা চাচা ও ভাইয়ের কষ্ট পেতে হলো। তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বাবা তাহলে কমেন্টগুলো দেখেই এত খেপেছে, নতবা উনি তো কখনো এত কঠিন ব্যবহার করে না। সব দোষ তার কারণে এত কিছু। এসব ভেবে শীতল ফোপাতে ফোপাতে কিছু বলার আগে শুদ্ধ কাঁচের গ্লাসটা মেঝেতে ছুটে বেড়ে চিৎকার করে বলল, যেতে বলেছি, দূর হ চোখের সামনে থেকে। ও ভাইয়া, যাবি তুই? শেষ কথাটা শুদ্ধ এত জোরে চিৎকার করে বলেছে যে শীতল দাঁড়িয়ে থাকার সাহস করল না। ধমক খেয়ে চমকে উঠেছে। ভয়ে বুক ধরফর করলেও দ্রুত বেরিয়ে তার রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলো। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে। মুখোমুখি তর্কও করেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ মুখ ফুলে লাল বর্ণ ধারণ করলো তার। তাকে মারার পেছনে এত বড় ঘটনা লুকিয়ে আছে সেও জানত না। সব জেনে শুনে এখন নিজের কাছে খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে। বাবা চাচাদের এতদিনের অর্জিত সম্মানে আঙুল উঠায় নিজেকে বিবেকহীন মনে হচ্ছে। সকালে বাবার করা রুট ব্যবহারের মানে বুঝতে পারছে সে। তার মানে নোংরা কমেন্টগুলো বাবা দেখেছে, তাকেও খারাপ ভেবেছে। এখন বাবার সামনে কীভাবে দাঁড়াবে, কী জবাব দেবে? তাছাড়া চোখের ওই কমেন্টটা ভাসছে। সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছে না বোধহয়, এই জন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদের দিয়ে ব্যবসা চালু করেছে। চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। ছি, এসব বলার কথা নাকি শোনার কথা? এসব ভাবতে ভাবতে তার কান্নার বেগ বাড়ল। সময় কাটলো, বেলা গড়িয়ে দুপুর হলো, তবুও নিচে নামলো না সে। রুমের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে সময় পার করলো। দুপুরে খেতে ডাকলে জানালো সাবান নিয়ে নিজেই নিয়ে খেয়ে নেবে। এরপর দুপুর গড়িয়ে বিকেলে নাস্তাতেও শীতল অনুপস্থিত। মা বড় মা বোনরা ডাকলে পেট ব্যথার কথা জানিয়ে রুম বন্দি থাকলো। মেয়েটা বড় হয়েছে, পেট ব্যথার গোপনীয় অনেক কারণ থাকতে পারে। বলা বাহুল্য, পিরিয়ডের প্রথম দিন শীতলের অবস্থা খারাপ হয়ে যায়। পেটের ব্যথায় উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, বিছানার সঙ্গে নেতিয়ে পড়ে। তাই বাড়ির গিন্নিরাও ধরে নিলেন পিরিয়ডজনিত ব্যাপার। বাড়ি ভর্তি মেহমান, কেউ কথা না বাড়িয়ে মনে করে ওষুধ খাওয়ার তাগাদা দিয়ে প্রস্থান করে। একটু পরে সিরাত হট ব্যাগে গরম পানি ভরে নিয়ে দিয়ে গেল। শীতল সেটা পাশে রেখে নিস্তুপ হয়ে বসে রইল। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার ঘনিয়ে এসেছে। রাতের খাবারের জন্য চৌধুরীরা ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে খেতে বসেছেন। বাড়িতে মেহমানের সংখ্যা বেড়েছে, যে যার মতো নিয়ে খেয়ে নিচ্ছে। ড্রয়িং রুম ভর্তি মেহমান। বাগানে রয়েছে অনেকজন, যাদের বাসা কাছে তারা খেয়ে চলে যাচ্ছে, আবার আগামীকাল সকালে আসবেন। সারাফাত চৌধুরীর কথায় বাড়ির প্রতিটি সদস্যকে একসঙ্গে খেতে হবে,
তাই বসেছেও সকলে। তবে সায়ন আর শীতলের চেয়ার ফাঁকা দেখে সারাফাত চৌধুরী শীতলের কথা জিজ্ঞাসা করলেন। সিমিন জানালো শীতল আগে ভাগে খেয়ে শুয়ে পড়েছে। এই কথা শুনে উনি কিছু বললেন না, কারণ শীতলের পছন্দের খাবার রান্না হলে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে সবার আগে খেতে বসে যায়। অনেক সময় দেখা যায় পেট পুড়ে খেয়ে আবারও সবার সঙ্গে খেতে বসে। এই মেয়েটা ছোট থেকে এমন চঞ্চল চড়ুই পাখির মতো, আর এই বাড়ির সকলে তাকে এভাবে দেখে, সবাই অভ্যস্ত। তবে শখ আর স্বর্ণ শীতলের এমন আচরণ সহজভাবে নিতে পারল না। তারা দুজন খেয়ে এক প্লেট খাবার নিয়ে শীতলের রুমের দরজায় নক করলো। যতক্ষণ না দরজা খুলল তারা নাছোড়বান্দা হয়ে দাঁড়িয়ে রইল। অগত্যা শীতল দরজা খুলে মাথা নিচু করে বসে রইল। শখ হাতের প্লেট রেখে দরজা আটকে শীতলের ফোলা মুখটা তুলে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সোনা, এভাবে কাঁদছিস কেন তুই? খুব বেশি পেট ব্যথা করছে? মেডিসিন খাসনি? আমাকে ডাকবো? যাবি ডাক্তারের কাছে? শীতল নত মস্তকে না বোধহয় মাথা নাড়ালো। এরপর শুকনো ঢোক গিলে অশ্রু ভরা চোখ তুলে ফোপাতে ফোপাতে বলল, সরি আপু, আমার জন্য তোমাদেরও নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথার আগামাথা কিছুই বুঝল না শখ আর স্বর্ণ। কে নোংরা কথা বলেছে তাদের? কই, এসব কিছুই তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসলো। পুরো ঘটনা জানতে মিহি কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে নোংরা কথা বলেছে আমাদের? কার কথা বলছিস তুই? শীতলের কান্নার বেগ বাড়ল। সে হেসকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো। বোনের বোকামির কথা শুনে স্বর্ণ দুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিঠে। শখ স্বর্ণকে ধমকে থামিয়ে শীতলকে পানি খাওয়ালো। তারপর শীতলের আওলা ঝাওলা চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে বলল, কবে বসে শিখবি শীতল? কবে বোধ বুদ্ধি হবে তোর? সায়ন ভাইয়া রাজনীতিতে ঢোকার পর থেকে আমরা তিন বোন অনেকেরই টার্গেট, কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইদের দুর্বলতাও বটে। তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে উঠতে না পেরে চৌধুরী নিবাসের মেয়েদের চরিত্রে দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায়। মুখিয়ে থাকে কিভাবে আমাদের হেনস্থা করা যায়। তুই এই কাজটা ঠিক করিসনি সোনা। শখের কথা শুনে শীতল ফোপাতে ফোপাতে বলল, তাহলে সায়ন ভাইয়া কিছু বললো না কেন আমাকে? সব সময় শুদ্ধ ভাই কেন মারে বকে? সায়ন ভাইয়ের রাজনীতির ঝামেলা সায়ন ভাই নিজে সমাধান করবে। এর মধ্যে শুদ্ধ ভাইকে নাক গলাতে কে বলেছে? সায়ন ভাই কিছু বলল না, অথচ শুদ্ধ ভাই চেলাকাট দিয়ে কত মারলো, ফোনটা ভেঙে ফেললো। কেন? আমাকে একটু বুঝিয়ে বলে হতো না? আমি কি লোকগুলোকে বলেছিলাম নোংরা কথা বলতে? নাকি জানতাম সামান্য ব্যাপারটাকেও এত বড় করে দেখা হবে? তারা বললে আমি কি করব? কি করার আছে আমার? শুদ্ধ ভাইয়া বারবার আমাদের সাবধান করে, কথায় ইঙ্গিত বোঝায় ভুল পথে না, কথার ইঙ্গিতে বোঝায় ভুল পথে পা না বাড়াতে, থরবর করে কোনো সিদ্ধান্ত না নিতে। আমরা সবাই শুনে তুই তো শুনিস না, বরং যেটা বারণ করা হয় জোর করে সেটাই করিস। শীতলের অবুঝ মন ভার হলো। অভিমানে সব রাগ গিয়ে পড়ল শুদ্ধের উপরে। নিজের করা ভুলের কথা ভুলে শুদ্ধের দিকে অভিযোগ তুলল সে। বেশ করি, উনি কি ভালো করে কথা বলতে জানে না? বলেছে কখনো? হ্যাঁ, আমাদের তিন বোনকে সব সময় ধমকের উপরে রাখে। সামান্য কারণে কেন ধমকাবে, কেন মারবে? সায়ন ভাই তো করে না, তাহলে সব সমস্যা ওনার কেন? তার কথার জবাব দিল স্বর্ণ। যে সে বোনকে বুঝিয়ে বলতে নরম সুরে বলল, ধ্রুব ভাইয়া শাসন করে বলেই সায়ন ভাইয়া আমাদেরকে ছাড় দেয়। যেদিন ধ্রুব ভাইয়া শাসন করা ছেড়ে দেবে সেদিন দেখবি সায়ন ভাইয়া আমাদের শাসন করবে। এক ভাই শাসন করে বলেই আরেকজন ছাড় দেয়, যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। এখন কথা হচ্ছে তুই শান্ত হ, কিছু খা। সারাদিন না খেয়ে তোর মাথা আউলিয়ে গিয়েছে। শীতল না করার আগে শখ তার মুখে খাবার পরে দিল। মুখে খাবার পরতেই পেট চন্ম নিয়ে উঠে জানান দিল ভীষণ ক্ষুধার্ত সে। কথা না বাড়িয়ে কয়েক লকমা খেয়ে শীতল শখকে বলল, আপু কি করব এখন? ভুলটা তো শোধরাতে হবে। আগে ধ্রুব ভাইকে গিয়ে সরি বলবি, তারপর বলবি জীবনেও আর এসব টিকটক ফিকটক করবি না। ভাইয়া যেন তোর টিকটক আইডি ডিলিট করে দেয়, আর এসব যেন আর না ছাড়া যায় সেই ব্যবস্থা করে। মন খারাপ করিস না শোনা, এইসব টিকটক ভালো কাজ নয়। টিকটক থেকে মানুষ বিপদে চলে যায়। ভিউ, ফ্যান, ফলোয়ার বাড়ানোর নেশায় মার্জিত রুচি হারিয়ে ফেলে। আবেদনীয় পোশাকে নিজেকে মোড়াতে মোড়াতে নিজেদের সস্তা বানিয়ে ফেলে। ধ্রুব ভাইয়া আমাদেরকে হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে, আর তুই চুল ছেড়ে টিকটক করিস। মাথা ঠান্ডা কর। তুই একটাবার ভেবে দেখ,
ভাইয়ার রাগটাও অযৌক্তিক নয়, কারণ ভাইয়া আমাদের ভালোর জন্যই শাসন করে, বকাঝকা করে। কিন্তু কিন্তু সরি বলতে গেলে যদি আবার মারে? মারুক, বকুক, মনে করবি আমাদের ভাইয়েরা আমাদের ছায়া, ভালোর জন্যই তারা আমাদের বকে মারে। তাহলে কি এখনই সরি বলতে যাব? ভাইয়া বাসায় নেই, খেয়ে উঠে কোথায় যেন গেল, বের হলো। কালকে যা বলার বলিস, এখন ঘুমা। এই কথা বলে শীতলকে খাইয়ে দিয়ে শখ আর স্বর্ণ চলে গেল। শীতল মুখ ধুয়ে এসে শুদ্ধের রুমের দরজায় অবধি ঘুরে এলো। সত্যি সত্যি শুদ্ধ নেই, শায়নের রুমে দরজা বন্ধ। তাই ফিরে এসে শুয়ে অনেক কথা সাজালো। ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে। এসব ভাবতে ভাবতেই চোখের পাতা ভার হয়ে এলে সেও বিনা বাক্যে ঘুমিয়ে তলিয়ে গেল। পরের দিন সকাল থেকে শুরু হলো অত্যন্ত ব্যস্ততা নিয়ে। সকলের হাতে কাজ। আগের দিনের কথা ভুলে শীতলের সকালটা শুরু হলো চমৎকারভাবে। চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো, কথা হলে দুপুরের আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেওয়া হলো নতুন পোশাক। দুপুর 12টার পর দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে। বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে, অপর প্রান্তে রান্না হচ্ছে। চৌধুরীরা ব্যস্ত হাতে মেহমান আপ্যায়ন করছে। সারাফাত, সাওয়ান, শাহাদাত, শুদ্ধ, সাম্য, সিজনের পরনে ধপধপে সাদা পাজামা পাঞ্জাবি। এত মানুষের ভিড়ে তারাই যেন জলজল করছে। সায়ন নিচে নামেনি, কারণ তার হাত পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি। ব্যান্ডেজ দেখে অনেকের প্রশ্নের মুখে পড়তে হতে পারে ভেবে ইচ্ছে করে নামেনি, কেউ জোরও করেনি। সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করছে। কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে। সে বোনদের উৎসাহে শুদ্ধ রুমের দরজায় নক করলো। ভেতর থেকে শুদ্ধ চেঁচিয়ে বলল, কে? আমি শীতল, ভেতরে আসবো ভাইয়া? না। শীতল ঘাড় ঘুরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা বোনেদের দিকে অসহায় চোখে তাকালো। মুখের ওপর না বলে দিলে কিভাবে যাবে ভেতরে? জোর করে গেলে যদি আবার রেগে যায়। শখ দূরে দাঁড়িয়ে ইশারায় বোঝালো আবার নক করতে, সরি বলতে। শীতল তাই করলো, তবে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে আবারও বলল, একটু কথা বলার ছিল ভাইয়া, আসি না একটু প্লিজ? শুদ্ধ এবার কথাও বলল না, সাড়াও দিল না। তবে সায়ন তার রুমে থেকে চেঁচিয়ে বলল, শীতল, এদিকে আয়। সায়নের ডাকে শীতল শুদ্ধের বন্ধ রুমের দিকে একবার তাকিয়ে সায়নের রুমে গেল। মুখ গোমরা করে বসলো বিছানার এক কোণে। সায়ন ফোনটা রেখে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ভ্রুকুচকে তাকিয়ে রইল। এরপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এত ঢাক ডাক কিসের? পাগলটাকে আবার খেপেছিস? কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, জীবনেও আর এমন বোকামি করব না। আমি আমার টিকটক অ্যাকাউন্টে ডিলিট করতে চাই। কিভাবে করব ভাইয়া? ভেবে বল, পরে আবার কান্নাকাটি করবি না তো? না ভেবেই বলছি। ঠিক আছে, চিল থাক, কাজ হয়ে যাবে। তবে মনে রাখিস, আমাদের দুই ভাইকে ছাপিয়ে তোরা বোনের কিছুই করতে পারবি না। আর কেন পারবি না বলতো? কারণ আমাদের দৃষ্টি সবসময় তোদের দিকে থাকে। তাই বলছি, যা করেছিস এইসব আর মাথায় আনিস না। ছোট বলে একবার মাফ করা যায়, বারবার না। আর হবে না। গুড। আর এইসব নিয়ে মন খারাপ করে থাকতে যেন না দেখি। আমরা আছি। এ কথা শুনে শীতল মিষ্টি করে হাসলো। এতক্ষণে বুকের ভারটা যেন কমে আসলো। শান্তি লাগছে এখন। একজনকে বলে তো ঝামেলা মেটানো গেল, আরেকজন না হয় পরে সামলানো যাবে। এই কথা ভেবে সে সায়নের রুম থেকে বেরিয়ে বোনদের সঙ্গে তাদের রুমে গেল। তিনজনে গাল গল্পে মেতে উঠল, কি নিয়ে একযোগে হাসলো। নিচে অনেক মানুষ, তাই কেউ আর নিচে না গিয়ে মুভি দেখতে বসলো। মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যার আজানের পর তিনজনে একসাথে নিচে নামলো। খাওয়া এবং খাওয়ানোর পর্ব শেষ। অনেক মেহমান চলেও গেছে, যারা আছে কাল সকালে চলে যাবে। সিতারা বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ালো। জিজ্ঞাসা করলো, এগুলো কাকে পাঠাবে বড় মা? শুদ্ধ চলে যাবে, তাই দিয়ে যাচ্ছি। আজই? হ্যাঁ, লাবিকে নাকি জরুরি কাজ পড়ে গেছে। এই কথা বলতে বলতে তড়িঘড়ি করে শুদ্ধ নেমে এলো। বাবা চাচার থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতেই শীতলের সঙ্গে চোখাচোখি হলো। সে দ্রুত চোখ সরিয়ে মাকে বলল, সারাদিন কাজ করেও কাজ শেষ হচ্ছে না তোমার? বললাম না একটু রেস্ট নিতে?
এই তো হয়ে গেছে, এক্ষুনি যাচ্ছি বাবা। সবাইকে নিয়ে সাবধানে থেকো, বের হচ্ছি আমি। এই কথা বলে সিতারা চৌধুরী শুদ্ধের দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এসব দিতে না করার পরও দিয়েছে দেখে খুব বিরক্ত হলো ও। ছেলের বিরক্ত মাখা মুখ দেখে সিতারা চৌধুরী তার মাথায় পিঠে স্নেহের হাত বুলিয়ে বলল, এবার তাড়াতাড়ি আসিস আব্বা, গেলে তো বাড়ি আসার কথা মনেই থাকে না। আর বেশি কিছু দিই নাই তো, 3 পাগলের জন্য অল্প একটু খাবার দিয়েছি, ওরা তো এলো না তাই। শুদ্ধ কথা বাড়ল না। সময় দেখে ব্যাগটা নিয়ে ভাইদের উদ্দেশ্য করে বলল, আমার রুমে গিফট বক্স আছে, যার যারটা নিয়ে নিস। আমার কানে যেন কারো নামে অভিযোগ না আসে। এই কথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। গিফটের কথা শুনে সাম্য, সৃজন, শীতল, শখ আর স্বর্ণ একে অপরের মুখ চাচাই করে ছুটতে শুরু করলো। বড়রা সাবধান করলেও শুনল না। হুড়মুড় করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধের রুমে। শুদ্ধের রুমের সেন্টার টেবিলের ওপর যার যার নামে গিফট বক্স রাখা। সৃজন, সাম্য, শখ, স্বর্ণ যার যার নামের গিফট বক্স তুলে নিল। শীতলের নামের কোনো গিফট বক্স নেই দেখে খুব অবাক হলো সকলে। কোনোবার এমনটা তো হয় না। তবে শীতল কথা বাড়ল না, শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। এই যে মিস, শাহরিয়ার ভাই কি বাসায় আছে? হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে ঘুরে তাকালো শখ। লম্বা চওড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলায় বুঝলো কথাটা তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কারণ সায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলেও মনে হচ্ছে না। হবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনে সায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি ভাইয়া, বাসাতে আছে। ডেকে দেওয়া যাবে? কোথায় ছিল বলবেন, মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল। মস্তিষ্কে ধাক্কা দিল মাউন্টেন ডিউ। মাউন্টেন থেকে মন্টি। এত সুদর্শন ছেলের সঙ্গে নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারো নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্রথম ক্লাসটা ধরতে পারবে কিনা কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে সায়নের রুমের দরজায় নক করলো। ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর সায়নের কোনো হুঁশ নেই। কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে শখ এক নাগারে নক করেই যাচ্ছে। এজন্যই সায়নকে ডাকতে আসতে চায় না। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তবুও সায়নের কানে ডাক পৌঁছায় না। শুদ্ধের ঘুম খুব পাতলা, একবারের বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর সায়ন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করাও উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সায়ন ঘুম ঘুম চোখে ভেজানো দরজার দিকে একবার তাকিয়ে ভেতরে ঢোকার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? কার কথা বলছিস? মন্টি নামের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। মন্টিকে চিনলাম না তো। আমিও চিনি না, কখনো দেখিনি। হবে হয়তো তোমার পার্টির লোক, তুমি বললে উপরে পাঠাবো। আচ্ছা, পাঠিয়ে দে। তা কোথাও বের হচ্ছিস নাকি তুই? ক্লাস আছে আমার। ফিরবি কখন? ক্লাস শেষ করে লেবে যাব, দেরি হতে পারে। শীতল স্বর্ণের ক্লাসে নেই, যাবে না ওরা। যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলছি আজ। আচ্ছা যা। শখ ব্যস্ত পায়ে যাওয়ার জন্য ঘুরতেই সায়ন তাকে পুনরায় ডেকে উঠল। এই শুন, টাকা নিয়ে যা, বাহিরে কখন কি দরকার হয় বলা যায় না। এই কথা বলে সায়ন 1000 টাকার নোট এগিয়ে দিল। সে ভাইয়ের থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে গেল। বের হতে হতেই শীতল স্বর্ণ রেডি হয়ে রুম থেকে বের হলো। 3 বোন একসঙ্গে যাবে। ভিন্ন সময়ে ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের ভি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়ার টাকা হাতিয়ে বড় মাকে বলল,
ও বড় মা, আর 20 টাকা খুচরো থাকলে দাও না। কচকচে 100 টাকার নোট দেওয়ার পরেও মেয়ের কথা শুনে সিমিন চৌধুরী কিছু বলার আগেই সীতারা থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙটি টাকা থেকে 50 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে তাড়া দিয়ে বললেন, ধর ধর, ছোকরারা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। এই তোরা সাবধানে যাস কিন্তু। আচ্ছা। মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটল শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ল তিনজন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দেখে দ্রুত পা চালানোর তাগাদা দিল। তাড়াহুড়োর সময় রিক্সাও পাওয়া যায় না, আজ পাবে কিনা কে জানে। একদিকে লেট করলে সব দিকেই এমন হয়। মন্টি নামে ছেলেটা তখনও দাঁড়িয়েছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল সীতারা চৌধুরী মন্টির উদ্দেশ্যে বললেন, এসো বাবা, ভিতরে এসো, সায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সীতারা চৌধুরীর পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে। তিনটে পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দরী নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গণ্ডি পেরিয়েছে তো? চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দরী জানতো না সে। এই জন্যই কি তার বাবা তাকে বলেছিল, যাচ্ছ যাও, তবে চৌধুরীদের মেয়েদের দিকে নজর দিও না। মেয়েগুলো ভালো হলেও ভাই দুটো ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকিয়েছ, চিলের মতো উড়ে এসে কখন দুচোখ তুলে নিয়ে যাবে আফসোস করারও সময় পাবে না। তাই নাকি? এত সাহস তোমাদের? আর তাদের বিশেষত্ব হলো তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি একটু বেশি বেশি বকছো বাবা। কই তাদের নামে এমন কিছু শুনিনি কখনো। বোকারা কথা রটাতে পছন্দ করে আর বুদ্ধিমানরা গোপনে কাজ সারে। তারা সমাজের সম্মানিত মানুষ, সামান্য আঁচড়ও গায়ে লাগাতে দেয় না। আর শাহরিয়ার রাজনীতির মানুষ, সে বাড়িতে ভদ্র কিন্তু বাইরে আস্থা হয় না। সে বাড়িতে ভদ্র কিন্তু বাইরে আস্ত একটা হায়না। যতটুকু জানে সে কারো গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেড়ে গলায় চুরি চালায়। বাবার কথায় সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথা বলেছিল। কারণ এতগুলো বছর বিদেশে থাকলো, মেয়েলি কেসে জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারে কাছেও নেই সে। ভদ্র গোছের ভদ্র মানুষ কিনা। তাছাড়া ইস্তিয়াক ভাই তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড, দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে অল্প স্বল্প চেনা জানা আছে ইস্তিয়াকের সঙ্গে। সেও জানে ইস্তিয়াক আর শুদ্ধ কেমন। শুদ্ধ ইস্তিয়াকও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সে সীতারার সঙ্গে সায়নের রুমে এলো। সায়ন ততক্ষণে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে ওঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে। যত ঝামেলাই হোক কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়লো যে সাদের ঘুমটার 12টা বাজিয়ে দিল? তখন দরজা খুলে সীতারার সঙ্গে থাকা ছেলেটাকে দেখা মাত্রই কুচকানো ভ্রু মসৃণ হলো, গম্ভীরতার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটল। মন্টি তাকে দেখে কিছু বলার আগেই সায়ন বলল, আহনাফ, তুই দেশে ফিরলি কবে? এসেছি গত সপ্তাহে। তা আপনার এই অবস্থা কেন ভাই? আমাদের পেশাতে এইসব টুকটাক লেগেই থাকে। ছাড় সেসব কথা, তোর খবর বল। সায়নের কথা শুনে সে একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোনের অর্থাৎ সায়নের ফ্রেন্ডের বিয়ে। আশালতা অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। সায়ন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহনাব কার্ড খুলে দিলে বরের নাম ধাম দেখল, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতাকে ফোন করে কিছুক্ষণ ফাজলামি করলো। সীতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহনাব বিদায় নিয়ে চলে গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিক্সা পেয়ে তারা চটজলদি উঠে বসলো। শীতল ছোট বিধায় বসলো শখের কোলের ওপর, নতুবা বসে সিটের ওপরে।
ভাঙা রাস্তায় সিটের ওপরের অংশে বসলে কেমন যে লাগে, যে বসে সেটাই জানে। একদিন ফাঁকা অংশ দিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল শীতল। হাত ছিলে কি একটা অবস্থা। তারপর থেকে শখ জোর করে হলেও তাকে কোলে বসায়। আজ লেট হওয়াতে বিরক্তি প্রকাশ করতে করতে কিছুদূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়ল। ওদেরকে সাবধানে যেতে বলে দ্রুত পায়ে ছুটল 4 তলার ক্লাসের দিকে। ক্লাস মিস করলেও নোট মিস করা যাবে না। একটা নোট মিস গেলে চাপ বেড়ে যায়। তাই সে রোজকার পড়া রোজ সারে। এদিকে আর কিছুদূর গিয়ে স্বর্ণ নেমে গেল। সেও শীতলকে সাবধানে যেতে বলে সেও ছুটল জারুল তলায়। তার ফ্রেন্ডরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনও দেরি আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে যাবে ক্লাস করতে। এটা তো ভার্সিটি লাইফের আসল মজা। বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসলো। ঘাড় ঘুরিয়ে ডানে বায়ে মানুষ দেখল, পাখি দেখল, রাস্তা দেখল, পথের ধারে ফুটে থাকা ফুলের রং দেখল। এভাবেই 10 মিনিট পর সেও তার কলেজের গেটে গিয়ে নামল। ভাড়া তখন শখ দিয়েছে। তার টাকা বেঁচে গেল দেখে খুশি হলো। সে ব্যাগটা কাঁধে নিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড কিয়ারা তার জন্যই অপেক্ষা করছিল। তাকে দেখে কিয়ারা খ্যাক করে কিছু বলার আগে কিছু পড়ার শব্দে দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে গেছে। বাইকের অবস্থা খুব খারাপ। পিচঢালা রাস্তায় এভাবে পড়ায় ছিলে ছুটে গেছে হাত পা। শীতল চুইংগাম চিবাতে চিবাতে ছেলেটাকে ভালো করে দেখল। এই ছেলেটাকে তাদের বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পথচারীরা তাকে ধরে তুলেছে দেখে সে আর গেল না। চেনে না, জানে না, আর অনেকের সাহায্য করেছে। সে ছোট্ট মানুষ, গিয়ে না পারবে এত বড় একজন মানুষকে টেনে তুলতে, না পারবে তার নামি দামি বাইকটা দাঁড় করাতে। তাই কিয়ারার সঙ্গে ভেতরে চলে গেল। কলেজের মাঠে চলছে আরেকটা সার্কাস। বিদেশি কজন ছেলে সাদা স্যান্টো গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে যাচ্ছে। তারা বিদেশি পর্যটক। মাত্র কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশ ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষকরা তাদের অ্যালাউ করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহ ভরে শুধু দেখছে। মাঝে মধ্যে ছবি তুলছে, কখনো নিজেরা বকবক করেছে। তাদের দিকে কৌতূহলবশত তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলের হঠাৎ দৃষ্টি আটকে গেল কামরানের দিকে। এই কামরান ছেলেটা শুদ্ধর ঘনিষ্ঠ ফ্রেন্ড। সেও গবেষক এবং শুদ্ধর সঙ্গে থাকে এক ফ্ল্যাটে। তার তো এখানে থাকার কথা নয়, তাহলে সে এখানে কেন? আর এই বিদেশিদের সঙ্গেই বা কেন? তখন কিয়ারা কামরানকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে। ওটা শুদ্ধ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, কামরান ভাইয়া। কামরান? এ আবার কেমন নাম? এমনই নাম। কিন্তু এত নাম থাকতে কামরান কেন? ওনার দাদার নাম ইমরান, ওনার বাবার নাম জুবরান। উনি ছোটবেলায় যাকে তাকে কামড়ে দিত, তাই বাপ দাদার সঙ্গে মিল রেখে ওনার নাম হয়েছে কামরান। বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সিরাত সায়নকে একবার দেখে এলেন। মুখ ফুটে কিছু না বললেও সিতারার পাশ ঘেঁষে দাঁড়ালেন। ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিতারা চৌধুরী। সিরাত যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুরঘুর করে, বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চোরকের মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশে ঘেঁষতে দেখে সিতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এটো প্লেটগুলো ধুতে দিতে বলল, কিছু বলবে মেজো? বল, জরুরি কিছু? বড়ভাবে বলছিলাম যে শাহিনের একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার। এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না। সিতারা চৌধুরী চায়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন। তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন, হঠাৎ এ কথা? ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস? না না, তেমন কিছু না। সায়ন শুদ্ধ দুজনেই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালকে ঘর আল করে নাতি নাতনি আসবে, কলকলানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখবো ওরাই তো গুরুত্ব দেয় না। আমি বা মা হয়ে আর কতবার বোঝাবো বল দেখি? ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারত। এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝবো?
বুঝলেও ছেলেটাও তো লজ্জায় কিছু বলে না, ডাকে না আমাদের। সিতারা চৌধুরী দীর্ঘশ্বাস চেপে দুপুরের রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন। এবার শুদ্ধ ফিরুক, দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলবো। তোর বড় ভাই তোর আগে দেখাতেই যায়নি ছেলেটাকে। কিছু বললে আমাকে উল্টা খিচমিচ করে ওঠে। এদের বাপ ছেলেদের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি। না পারছি স্বামীর কথাই সাপোর্ট দিতে, না পারি ছেলের যুক্তির কাছে হার মানতে। পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কতদিন জিজ্ঞাসা করেছি, তোমরা দুই ছেলে মুখে কুলু পেটে বসে থাকে। সায়ন ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাপু, এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি? এর আগে একটা মেয়ে দেখতে গেলাম, আমাদের অফিসের স্টাফের শালি। কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুজিয়ে রাখেছে জ্বলন্ত পুতুল যেন একটা। সায়নকে ছবি দেখালাম, সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম। সে ফোঁস করে বলে, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবে, তখন আয়োজন শুরু করো। আপাতত এসব বলে মাথা খারাপ করো না। তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখি গোফ না গজাতেই বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা বিয়ের কথা শুনতেই পারেনি। এভাবে সিতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন। তখন সিমিনের শীতলের মা কথা শোনা গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছে উনি। এক গাদা জামা বের করে বিছানার ওপরে স্তূপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা বের করে পাঁচটা, তারপর পালা দিয়ে দলা মলা পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে, হুশগান এখন না হলে আর কবে হবে? এসব বকতে বকতে জামা কাপড়গুলো একা হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি। হাঁপিয়েও গেছেন। মেয়ের নামে অভিযোগের পসরা খুলে বসলেন। তখন সিরাত সিমিনের উদ্দেশ্যে বলল, ছোট শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না? কবে যাবি? সিরিয়াল দিয়েছিস? সিমিন তো একথা ভুলেই বসেছেন। সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা। ওনাকে মুখ দেখে সিতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন, মা হয়ে এত বুলো মা না হলে কিভাবে হবে? সিমিন, দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয়? স্বাভাবিক আর অস্বাভাবিক বলে তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষ কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতেই নেই। তুই না গেলে বল, আমি না হয় নিয়ে যাব মেয়েটাকে। জায়ের কথা বকা সিমিন মুখ কাচুমচু করে জানালো উনি নিয়ে যাবেন। এরপর তিন যা মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্ম ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। সিতারা চৌধুরীর ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নাম্বার দেখে মমতাময়ী মন দরদে উতলে পড়ল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আব্বা কেমন আছে? শুদ্ধ সদ্য সাবান নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানালো, ভালো আছি। তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে আম্মু? আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করেছো বাবা? না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবল ফিরলাম। একটা কথা জানতে কল করলাম। কিছুক্ষণ পরে 5 জন গেস্ট যাবে বাসায়, লাঞ্চ সারবে। তুমি সামলে নিও প্লিজ। এরা পরিচয় নাকি অপরিচিত কেউ? বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি আসবে বাবা? তোমার বাসায় তোমরা গেস্টরা আসছে, তুমি না হয় থাকলে কিভাবে হবে? আমিও আসছি। এই তো এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম। আর আম্মু, ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে। সমস্যা নেই বাবা, তুমি শুধু সাবধানে চলে এসো, তাহলেই হবে। মা ও ছেলে কথা শেষ করে কল কাটলেন। সিতারা চৌধুরী দুই যাকে গেস্টদের কথা বলতেই ওনারাও কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজে বেছে নিলেন। আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন। তবে কিছু জিনিস প্রয়োজন, তাই লিস্ট করে শাহাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন। শীতল ক্লাসে যায়নি। নরম ঘাসের উপর বসে কিয়ারার আনা তেঁতুল খাচ্ছে, গল্প করেছে। কিয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে। বিদেশিরা রিকশায় চড়ে ঘাসের উপর ঘুরছে।
কখনো নিজেরাই রিক্সা চালাচ্ছে, রিক্সা টেনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরা হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসলো, ওনার দাদার নাম ইমরান, বাপের নাম জুবরান, ওনার নাম কামরান। তা এই রানের বংশধরদের কোথায় কুড়িয়ে পেলি রে শীতল? বেলতলায়। ওহ, তা কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? কি আশ্চর্য, আমাকে বলেছে নাকি? তুই গিয়ে জিজ্ঞাসা করে আয়। শুদ্ধ ভাইয়া কিছু বলেনি তোকে? নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি, ওনার নাম মুখেও নিবি না। ওনার মতো বিটকেল জাতের কাজিন কারোর কাছে কি না জানা নেই, কারোর কাছে কি তার না জানা নেই। কপাল খারাপ ইকবাল। এভাবে বলছিস কেন রে শীতল? শুদ্ধ ভাইয়ের মতো এত ভদ্র ড্যাশিং ছেলে হয় নাকি? তাও আবার সায়েন্সটিক। এই অবধি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই জানিস কিছু? ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছে উনি। রেগে যাচ্ছিস কেন? বল না একটু শুনি। কি বলবো, সে শুধু দেখতেই ড্যাশিং না, তার হাতের চেলা কাঠের বাড়ি আরো ড্যাশিং, সুইট, টেস্টি। খাবি একবার? টেস্ট কর, ভালো লাগবে। ভাইয়া আবার তোকে মেরেছে? শুধু মারেনি, ফোনটারও জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি। লাগবে না তার দেয়া গিফট। সায়ন ভাইয়া বলছে সুস্থ হলেই আমাকে শপিং করাতে নিয়ে যাবে। এ কথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। শুদ্ধের এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে। শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ, সঙ্গে ম্যাচিং হিসাব। সাম্য সিজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আর তাকে দিয়েছে দুঘা চেলাকাঠের বাড়ি। এবার এসে কবেকার রাগ তুলেছে কে জানে। শীতলের বেজার মুখ দেখে কিয়ারাও কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার উপরে পড়বে। হঠাৎ শীতল কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল। অপর পাশের মানুষটা কল তুলছে না। সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো। 4 বারের বেলায় কল তুলে গমগমে সুরে বলে উঠল, শুয়াইব স্পিকিং, হু আর ইউ? শীতল নিশ্চুপ, কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কলই কেটে দিল অপর পাশের মানুষটা। তাতে শীতলের রাগের পারও দ্বিগুণ বাড়ল। সে আবার কল করলো সেই নাম্বারে। কিয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে। এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলার স্বর পরিবর্তন করে নাকাসুরে বলল, বিশুদ্ধ বলছেন? না। বিশুদ্ধ সাহেব ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না। ব্যথা কমে গেছে। কিসের ব্যথা? এই যে চেলাকাট দিয়ে দুঘা দিয়ে এলাম, তার ব্যথা। নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে? শীতল মুখ লটকে তাকিয়ে আছে কিয়ারার দিকে। ইস, মুখে ওন্না গুজে কথা বলে কি লাভ হলো? বুঝেইতে ফেললো। মুখ থেকে ওন্না বের করে সে কিছু বলার আগেই শুদ্ধ বলল, কলের কারণ? আপনাকে একটু দরকার ছিল। কেন? শোকেসে সাজিয়ে রাখার জন্য। এ কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়া বলল, দিলাম খোঁচা, এবার মারেন দেখি কেমন পারেন। এ কথা বলেই শীতল সুন্দর করে হাসল। এবার শান্তি লাগছে। সেও বুঝুক কাউকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কিয়ারাকে ফোন ফিরিয়ে দিল। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে, কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে। বড় মাকে তাই বলতে শুনেছে, দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। এ কথা ভেবে একটু খোঁচালো আর কি। এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুক। তখন দুপুর 1:35। শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটছে। মুখ ভার দুজনেরই। ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল, যাতে কেউ দেখতে না পায়, না খোঁজে। কিন্তু হঠাৎ জাদ্রে লেকচার সেখানে উপস্থিত হন। একের পর এক প্রশ্ন করতেই থাকেন। অতঃপর প্রশ্নের তোপে পড়ে অগত্যা তাদেরকে ক্লাসে যেতে হয়েছে এবং সবগুলো ক্লাসও করতে হয়েছে। মাথার উপরে চড়া রোদ, ভ্যাবসা গরম। গাছপালা থম মেরে আছে, যেন পাতা নড়লেও জাত যাবে। এই রোদের মধ্যে না হেঁটে শীতল কিয়ারাকে বিদায় জানিয়ে রিকশায় উঠে বসল। অতঃপর
চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো। মূল ফটকটা অতিক্রম করে যেতেই যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়ল। ফুলের বাগানের একপাশে ফলের গাছ লাগানো, তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই টক জাতীয় ফলের গাছ রয়েছে সেখানে, যেমন তেঁতুল, বড়ই, আমড়া, আমলকি, পেয়ারা, জলপাই। বলা বাহুল্য বাড়ির মেয়ে বউরা যেসব ফল খেতে পছন্দ করে সেসব ফলের গাছ। এই কাজ করেছেন শারাফাত চৌধুরী নিজেই, যাতে বাড়ির মেয়ে বউরা ইচ্ছে মতো ফল খেতে পারে। তাই উনি দেশি 12 মাসি ফলের গাছ লাগিয়েছেন। বেশ কদিন হলো বাগানমুখো হওয়া হয় না শীতলের। বিগত সপ্তাহে মেজ আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল, তারপর এদিকে পা মারানো হয়নি। তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না, উঠলে মারে, বকে, ধমকায়। মার খাওয়ার ভয়ে গাছে ওঠে না, নয়তো গাছে উঠে ফল পাড়তে একাই 100 সে। হঠাৎ কি ভেবে যেন সে বাগানের দিকে গেল। রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ, তবুও সেদিকে পাত্তা নেই তার। দুটো বিড়ালের মারামারির শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে। তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল। ফেলে রেখে গেল সদ্য ফোটা পাখির দুটো ছানা। বেঁচে আছে ছানা দুটো, নড়ছে এখনো। সে ছানা দুটো দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখল, কোন গাছে পাখি দুটোর মায়ের বাসা বুঝে উঠতে পারল না। তবে মাথার উপর বড়ই গাছ দেখে বুঝল পাখির বাসা এখানেই হবে। সে কলাপাতা ছিঁড়ে পাখির ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে রইল। মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটো নিয়ে চলে গেল। ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটাও ফুরফুরে হয়ে গেল। তারপর কি ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবল, অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না। যেই ভাবা সেই কাজ। কাঠের ব্যাগটা মাটিতে রেখে তত্তর করে গাছে উঠে ডাসা ডাসা গোটা কয়েকটা পেয়ারা ছিল। এদিক ওদিক তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেল। পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না, যেন অমৃত খাচ্ছে। নিজেদের বাগানে তারা খাওয়ারও ভয় নেই, ধমকানোর সুযোগ নেই। যে ধমকানো সে তো বাড়িতেই নেই, তাহলে কিসের ভয়? এসব ভেবে ইচ্ছে মতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো। তারপর সেগুলো ব্যাগে পুরে চলল বাড়ির ভেতরে। গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে, না ধুলে নয়। তবে সে ধোবে না, কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে এমন দুষ্টু পরিকল্পনা এঁটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত কয়েকজোড়া চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে মুখ কাচুমচু করে দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল। বিদেশিরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে থেকে বুঝল তারা গেস্ট হয়ে এসেছে। তাদের জন্যই রান্না হয়েছে হরেক পদ বাঙালি আইটেম। রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বলল, এই কি অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে? এরা কারা মেজমা? শুদ্ধর গেস্ট, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল। ঢোক গিলল কয়েকবার। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন। সে কথা বাড়ালো না। পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগোলো সিঁড়ির দিকে। এমনকি সিঁড়িতে উঠতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে। ভয় কাজ করছে। যার গেস্ট সে কি বাসে এসেছে নাকি? যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝি আধমরা হতেই হবে। এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ করতে করতে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনল। শুদ্ধ রুমে দরজা খুলছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতে গিয়েও শুদ্ধর মুখোমুখি পড়ে গেল। এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রুকুচকে তা দাঁড়ালো। আপাত মস্তক দেখে, বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বসল। গাছে উঠেছিলি? শীতল মুখ কাচুমচু করে নত মস্তকে কেবল মৃদুভাবে মাথা নাড়ল। শুদ্ধ কিছু বলল না, শুধু ভ্রুজোড়া কুচকে তাকিয়ে রইল। রোদে চোখ মুখের কি অবস্থা করেছে। মধ্যা কথা, ভর দুপুরে গাছে ওঠে কেউ? পড়ে হাত পা ভাঙলে কি হতো? তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার দেখে মিনমিন করে বলল, মগডাল থেকে বাবুই পাখির দুটো
ছানা পড়ে গিয়েছিল। ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম, আর উঠবো না। আপনি কখন এলেন শুদ্ধ ভাই? আপনার না দেরিতে ফেরার কথা ছিল? শোকে যে সাজানোর তলব করে ভুলে গেলে চলবে? তোর এত আগ্রহ দেখে দেরি করিনি, কাজকর্ম ফেলে চলে এসেছি। চল এবার শোকে যে সাজাবি আমায়। শীতলের মুখটা চুপসে গেল। সে চুপসানোর মুখটা নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামলো। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথাই যদি একবার পালিয়ে বাঁচতে পারে, ভুলেও রুমের দরজা খুলবে না। তবে তার কাছে শুদ্ধকে ঘায়েল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সে মিষ্টি কথায় পটাতে না পারলে সেই অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিল। অতঃপর সে বলল, মজা করে বলেছি, তাই আমি ক্ষমা প্রার্থী। এরপরেও যদি মারেন, আমি কিন্তু বড় বাবাকে বলে দিব আপনি সিগারেট খান। একথা বলে শুদ্ধ চোখে চোখ রেখে তাকালো। তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আরেকটা। ভয়ে বুকটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না, পাশ কাটিয়ে চলে গেল। শীতলের খুশি এবার দেখে কে। সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল। ভেবেও নিল এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে এসে। বিদেশিরা সাধারণ ঝাল খেতে পারে না। তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে। সায়নও এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে। শুদ্ধ নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল। সিতারা চৌধুরী হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেতে তারা বাহবা দিল। ছেলেদের খাওয়া শেষ হলেই তারা সবাই ড্রয়িং রুমে সোফায় বসলো। শুদ্ধও খায়নি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসলো। বোনরাও বসেছে। শখ স্বর্ণ এতক্ষণ ওপরেই ছিল। বাইরের কেবেলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘোরাঘুরি করা পছন্দ করে না শুদ্ধ ও সায়ন। সায়ন ছাড় দিলেও শুদ্ধ দেয় না, তাই তারা এসে নিচে নামেনি। মায়ের ডাকে খেতে এসেছে। সবাই বসেছে, কিন্তু শীতল নেই। একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো। শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো। শখের ইশারায় মাথাতে ওড়না তুলে ভেঙচি কেটে চেয়ার টেনে বসলো। এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইদের কাছে তাদেরও বকা খেতে হতো। সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে, তবে নিচু স্বরে। সিতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। হঠাৎ ব্যথিত শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে। শীতল ঠোঁট চেপে ধরেছে। সিরাত তখন বললেন, কী রে, দাঁতে পাথর পড়েছে নাকি? শীতল ঠোঁট থেকে হাত সরাতে দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে। এত রক্ত দেখে স্বর্ণ বোনের দিকে পানি এগিয়ে দিলেও সিমিন শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন। নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে? এখনও কি ছোট আছে, নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে? এত তাড়াহুড়োই খেতেই হবে কেন? সবসময় এত কিসের চঞ্চলতা? সিমিন মেয়েকে চাপা সুরে বকতে শুরু করলেন। এদিকে ঠোঁটের তীব্র জ্বলন, অন্যদিকে কিল। এই দুটো চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সিতারা থামিয়ে দিলেন। ছোট যাকে বকলেন। সিমিনের এই স্বভাবটা খুব খারাপ। যেটাই হোক, মেয়ে দুটোকে মারেন বকেন। জায়ের বকা খেয়ে সিমিন কথা বাড়ালো না। নিজের এটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন। রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে। তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন। মাংসের ঝোলের ঝালটা কমে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে। ভীষণ মজা হয়েছে রান্না। মেজমা রান্না করেছে, চোখ বন্ধ করে বলে দিতে পারবে সে। ইচ্ছে ছিল 3টে সাবার করার, কিন্তু কিছু খেতে পারেনি। কেবল 2 লকমা ভাত মুখে পড়েছিল। তার আগেই কামড় লেগে ঠোঁট কেটে গেল। ভর দুপুরে পেট পুড়ে সবাই খেলো, কিন্তু মেয়েটা কিছু খেতে পারল না দেখে সিমিনের গলা দিয়েও খাবার নামবে না। উনি দই মিষ্টি এগিয়ে গমগমে সুরে খেতে ইশারা করলেন। বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁট। মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহস করল না। অল্প অল্প করে দই নিয়ে মুখে দিল। স্বর্ণের ফোনটা সেই তখন থেকে বেজে চলেছে। সাইলেন্ট থাকায় ঘুমে বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না। এতবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিল। শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিচে পড়ায় মন দিল। শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে ব্যালকনির দিকে এলো। কিয়ারার নাক টেনে কান্নার শব্দ পেতে
সে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিরে কাঁদছিস কেন? তোর ভ্যাচর ভ্যাচর কান্নার শব্দ শুনতে কল করেছি। শীতল, আমার দম বন্ধ হয়ে আসছে। কাঁদতে কাঁদতে আমি শেষ। তুর্যর সঙ্গে কেন এমন হলো? কেন? এই কথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো তুর্যকে। এই নামের কাউকে চেনে বলেও মনে পড়ছে না তার। তবে কিয়ারা কাঁদছে মানে আপনজন হবে হয়তো। তাই সে সান্ত্বনা দিয়ে বলল, থাক কাঁদিস না, আমরা কেউই সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি, আমাদের সবাইকে মরতে হবে। এদিকে শীতলের সান্ত্বনার বাণী শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করল, তুর্য মরেনি রে শীতল। সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসও সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টের? বাল, কে তুর্য, কে তিথি, কার কথা বলছিস তুই? এমনিতেই মোড অফ, খবরদার বলছি, মাথা খাবি না আমার। ক্লিয়ার কাট কথা বল, নয়তো দূরে গিয়ে মর। নিজের জীবনে সুখ নেই, ও আসছে অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে। শীতলের বিরক্ত মাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল। কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরেই কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। নায়িকার সামনে বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে। তিথি তুর্য ছিল কাজিন। মূলত বাড়ির কেউ জানতো না তারা একে অপরকে ভালোবাসে। চমৎকার একটি উপন্যাস, তবে উপন্যাসটি স্যাড এন্ডিং। বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা। এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলেরও মন খারাপ হলো। সে বলল, ওটা আমিও পড়বো, কাল দিয়ে যাস তো বইটা। আগামীকাল কলেজে যাবি? না, সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব। আচ্ছা, তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব। শোন, তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি। এই জনরার উপন্যাসগুলো খুব ভালো লাগে আমার। আচ্ছা। তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো। হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে। কিন্তু কে? কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে? কি মনে করে সে পেছনে ঘুরতে দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে, চোখে শীতল চাহনি। যা, এখন কি হবে? কি করে বলবে সে যা ভাবছে আদৌ সেই রকম কিছুই নয়? কদিন ধরে চাপা রাগের তোপে শুদ্ধর মনটা বিষিয়েছিল। ভেবেছিল শীতলকে আর কখনো শাসন করবে না, মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না। যে তার শাসনকে সবসময় বাঁকাভাবে গ্রহণ করে, চাচাতো ভাই বলে যা তা বলে, তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু এই মেয়ে ভীষণ ঘাড়তারা। সে যেন মুখিয়ে থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য, করেও তাকে রাগানোর মতোই কাজকর্ম। যেমন আজকে সকালে ফোন দিয়ে যা ইচ্ছে তাই বলল। কেন বলল, কী কারণে বলল, সেও জানে না। তার অহেতুক কল ভালো মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সকালের ঘটনার পর ভেবেছিল এসে 2 থাপ্পড় বসিয়ে দেবে, কান টেনে লম্বা করে ভদ্রতা জ্ঞানের শিক্ষা দেবে। কিন্তু খেতে বসে হঠাৎ ঠোঁট কেটে রক্তারক্তি হলো দেখে ভাবল আপাতত থাক, নিজে না দিক, একটা শাস্তি তো পেলই। তখন তার করা অপরাধের শাস্তি মওকুফ করলেও এখন হাতখানা নিষ্পিস করছে, অনবরত থাপড়াতে ইচ্ছে করছে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। বাসায় বাইরের গেস্টরা উপস্থিত রয়েছে, তারা যদি ভুলক্রমে এসব শোনে কি ভাববে? ফ্রেন্ডের কানে গেলেও মজা নিতে বিন্দু পরিমাণ কার্পণ্যবোধ করবে না, বরং ওরা নিজ দায়িত্বে রটিয়ে দেবে যা হওয়ার নয় সেসব কথা। শীতল আচমকা শুদ্ধকে দেখে জোরপূর্বক হাসল। মাথা চুলকে তার লম্বা বেনুনির নাড়াচাড়া করে কিছু বলার জন্য শব্দ খুঁজল, কিন্তু কি বলবে বুঝে উঠতে না পেরে এদিক ওদিক তাকিয়ে বলল, কলা খাবেন শুদ্ধ ভাই? বাবা এনেছি, কি যে মিষ্টি খেতে। তোর কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি খাবো তাই ভাবলাম আপনাকেও সাধি। তোর বাপ এনেছে, তুই বেশি করে খা। আচ্ছা গিয়ে খাই তাহলে। ফোনে কি যেন বলছিলি? শীতল 2 ঢোক গিলল, আর চোখে দেখেও নিল শুদ্ধ রাগান্বিত চাহনিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে ঠাস করে মেরে বসবে। সেও বুঝল ছাড় পাবে না, তাই কৈফিয়ত দেওয়ার সুরে আমতামতা করে বলল, উপন্যাসের কথা বলছিলাম। আমি তোর কাজিন হই, রাইট? উপন্যাস পড়ে কি হবে? আমি সিঙ্গেল, চল প্রেম করি। না না কেন? আমি কোন দিক থেকে কম? কাজিন লাভ যখন এতই ভালো লাগে তাহলে সমস্যা কি? কি ভেবেছিস আমার সঙ্গে প্রেম করলে তোকে লিপস্টিক কিনে দিতে পারবো না? শীতল মুখ কাচুমচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। শুদ্ধর কথা জবাব খুঁজতে ব্যস্ত সে।
তবে মুখ ফুটে না বললেও সে মনে জবাব ঠিকই দিল। আপনার মতো হিটলার প্রেমিক চাই না আমার। আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বললেও থাপ্পড় দিয়ে বলবে বেয়াদ্দপ। বললি কেন ভালোবাসি?